শুরু করছি বৃষ্টি রোদের হাতছানি, লেখনীতে ইসরাত জাহান এরিনা। পর্ব সংখ্যা 7। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে, ব্যস্ত রাস্তায় ছুটে চলছে অবনীদের বাস। অনেকক্ষণ হই হুল্লোড় করে কাটালেও এই মুহূর্তে সবাই বেশ ক্লান্ত। সবাই নিজেদের সিটে বসে ঝিমুচ্ছে, কিন্তু অবনী মোটেও আরাম করে বসে থাকতে পারছে না। বেশ অনেকক্ষণ আগেই তার টয়লেটে যাবার প্রেসার এসেছে। তখন হই হুল্লোড় করে বেশ কয়েক বোতল কোল্ড ড্রিঙ্কস গিলেছিল, যার ফলে এই মুহূর্তে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। সে শক্ত হয়ে বসে আছে, একটু পর নাকি বাস বিরতি দিবে। অবনী আল্লাহ আল্লাহ করছে, আরজু আপুর বদদোয়া লেগে গেছে। এখন তার সিট নষ্ট হবার জোগাড়। কিছুক্ষণ পর বাস থামতেই অবনী রীতিমতো হুড়মুড়িয়ে বাস থেকে নামলো। তার বেশিরভাগ ফ্রেন্ডরা তখন গভীর ঘুমে। সে এক প্রকার দৌড়ে আগে ওয়াশরুমে গেল। বেশ কিছুক্ষণ পর বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিল, একটুর জন্য সিটটা নষ্ট হয়নি। সে রেস্টুরেন্টের একটা টেবিলে বসে এক গ্লাস পানি খেলো, এক কাপ কফিও অর্ডার করলো। নিজেকে চাঙ্গা করার জন্য কফিটা ভীষণ জরুরি। বেশ আয়েসি ভঙ্গিতে কফি খেতে খেতে তার চোখ পড়লো ঘড়ির দিকে। সাথে সাথে তার চোখ তো বড় বড় হয়ে যায়। তার বাস মাত্র 15 মিনিটের জন্য বিরতি দিয়েছিল। এখন প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। অবনী হাতের কফি ফেলেই এক দৌড় দিল। রেস্টুরেন্টের গেটের কাছে যেতেই অসাবধানতা বশত কারোর সাথে বেশ জোরে ধাক্কা খেলো। অবনীর সেদিকে তাকানোর সময় নেই, সে দৌড়ে রাস্তায় আসলো। রীতিমতো হাঁপিয়ে গেছে সে, কিন্তু রাস্তায় সে তার বাসটিকে আর দেখতে পেল না। মুহূর্তেই সারা শরীর কাঁপতে শুরু করলো। তার মানে সে বাসটি মিস করেছে। তার ফ্রেন্ডরা কেউ তার খবর রাখলো না। পর মুহূর্তেই মনে পড়লো ওরা সবাই ঘুমিয়েছিল, আর সে কাউকে না বলেই বাস থেকে নেমে গেছে। নিজের বোকামির জন্য নিজেকেই বারবার গালি দিচ্ছে। সেই সময় ঠিক পেছনে একটা ছেলে তাকে ডাকতে লাগলো। ছেলেটা এসেই ধমকের সুরে বলল, ওই আপা, বিল না দিয়া দৌড় দিলেন কেন? কফির বিল দেন। অবনীর মনে পড়লো সে তার ব্যাগ পার্স সব বাসে রেখেই নেমে পড়েছে। এই মুহূর্তে তার কষ্টে কাঁদতে মন চাইছে। সে ছেলেটার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সরি ভাইয়া, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। ছেলেটা বেশ ক্ষিপ্ত হয়ে বলল, টাকা নেই মানে? টাকা না থাকলে অর্ডার কেন দিচ্ছেন? দেখা তো ভালো ঘরের মনে হয়, কিন্তু কাম ছোট লোকের মতন করছেন কেন? অবনীর এবার বেশ রাগ হলো। এমনিতেই সে মহা ঝামেলায় ফেসে গেছে, তার উপর এই ছেলে। সে একটু কড়া ভাবেই বলল, মুখ সামনে কথা বলুন, নেহাত একটা বিপদে পড়েছি, না হলে আপনার খবর করে ছাড়তাম। ছেলেটাও রেগে তর্ক শুরু করলো। অবনীর মন চাইছে এই ছেলেটার কানের নিচে একটা বসিয়ে দিতে, কিন্তু ভুল তো তার ছিল। তখনই একটা লোক পাশে এসে বলল, কি সমস্যা? ওইটার ছেলেটা বিরক্ত হয়ে বলল, দেখেন ভাই, মানুষ কত বাটপার হয়ে গেছে। এই আপাই কফি খেয়ে বিল না দিয়েই ভাগতে চেয়েছে। আমি ধরে বিল চাইলে বলে টাকা নাই। অবনী রেগে বলল, আমি মোটেও পালিয়ে যাইনি, আমার বাস মিস হয়ে গেছে, আমার ব্যাগ বাসেই ছিল। লোকটি সেই ছেলেটিকে টাকা দিয়ে বিদায় করে অবনীকে বলল, বর্তমান জেনারেশনের এই এক সমস্যা, তোমরা পিচ্ছিরা বুঝো খুব কম। বাস কখন ছাড়বে সেই খেয়ালই থাকে না। আর এইভাবে দৌড়ানোর আগে আশেপাশে দেখে নিতে হয়। তোমার জন্য আমার ফোনটা ভেঙে গেছে। বলেই লোকটি ফোনটি দেখালো। অবনী দেখলো ডিসপ্লে ফেটে গেছে। সে বুঝতে পারলো তখন এই ছেলেটির সঙ্গেই ধাক্কা লেগেছে। লোকটি আবারও বলল, তোমাদের মধ্যে তো সরি বলার ম্যানার্সটুকুও নেই। অবনীর রাগ হচ্ছে, তবে লোকটি সাহায্য করেছে তাই সরি তো বলাই যায়। সরি, আসলে আমি আমার বাসটা মিস করে ফেলেছি। আমার ব্যাগ ফোন সব বাসেই ছিল। বুঝলাম। তা তোমার মা বাবাই কেমন? বাচ্চাকে একা বাস থেকে নামতে দিয়েছে? অবনীর এবার মেজাজ খুব খারাপ হচ্ছে। এই লোক তাকে বাচ্চা কেন বলছে? সে কি মা বাবার হাত ধরে হাঁটার মতো বাচ্চা নাকি? সে রেগে বলল, আমি মোটেও বাচ্চা নয়। আমি এই বছর এইচএসসি এক্সাম দিব, আর আমি ফ্রেন্ডের সাথে ট্যুরে এসেছি। অবনীর কথা শুনে লোকটি ফিক করে হেসে দিল আর বলল, ও মাই গুডনেস, তুমি এত বড়। অবনী বুঝতে পারলো লোকটা তাকে নিয়ে মজা করছে। সে বলল, একটা মেয়ে বিপদে পড়েছে দেখে মজা নিচ্ছেন? এইটা বুঝি ম্যানার্সের মধ্যে পড়ে? লোকটি এবার গম্ভীর হয়ে বলল, আমার ফোন থেকে ফ্রেন্ডকে কল করে দেখো বাস কোথায়। অবনী দ্রুত তার ফ্রেন্ড সুরভিকে কল করলো। জানতে পারলো তাদের বাস অনেকটা এগিয়ে গেছে। অবনী লোকটিকে জানাতেই লোকটি বলল, আমার সাথে চলো, তোমাকে বাসে তুলে দিব। অবনী তো বেশ চিন্তায় পড়ে যায়। অচেনা কাউকে বিশ্বাস করা ঠিক হবে? কিন্তু তার করারও কিছু নাই। সে একবার লোকটিকে ভালো করে পর্যবেক্ষণ করলো। ব্লু ও হোয়াইট কম্বিনেশনের একটা শার্ট গায়ে দেওয়া, আর ব্লু ডেনিম প্যান্ট। শরীর স্বাস্থ্য বেশ পারফেক্ট। লোকটির বয়স ঠিক আন্দাজ করতে পারলো না, তবে হয়তো 26-27। দেখে তো তেমন খারাপও মনে হচ্ছে না, অন্তত গায়ে পড়া স্বভাবটা নেই। ব্যক্তিত্বে গম্ভীর্যতা বর্তমান। এসব ভাবতে ভাবতে সে লোকটির গাড়িতে উঠে গেল।
আজ আরজুর ভীষণ মন খারাপ। তার মনের আকাশে মেঘ জমেছে। নেতা সাহেব এমন কেন? মানুষটিকে চোখের ভাষা বোঝে না। তার চোখে এই মানুষটির জন্য অজস্র অনুভূতি আছড়ে পড়ছে। সেটা কি এই লোক দেখে না? জুবাইর আহমেদ আরজুর রুমে টোকা দিল। আরজু ভাবনা থেকে বেরিয়ে আসে, তাকে ভেতরে আসতে বলল। তিনি হাসি মুখে এসে বললেন, কি ব্যাপার সুইটি, ডিনার করবে না? না, ভালো লাগছে না। জুবাইর আহমেদ আরজুর মাথায় হাত বুলিয়ে বলল, কি মন খারাপ? না। তাহলে এই সুন্দর মুখটি কালো হয়ে আছে কেন? আরজু তার খালুজানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা খালুজান, কোনো দুর্লভ জিনিসের প্রতি যদি কেউ ভীষণ দুর্বল হয়ে পড়েন তাহলে তার কি করা উচিত? জিনিসটির মায়াকে ছেড়ে দেওয়াই ভালো হবে। পরিশ্রম আর ইচ্ছা থাকলে যে কোনো দুর্লভ জিনিসই পাওয়া সম্ভব। নিজের উপর বিশ্বাস রেখে যে এগোতে পারে সে সবকিছুই পেতে পারে। আর মানুষ চেষ্টা করলে তো সবই পারে, তবে তার জন্য ধৈর্য প্রয়োজন। আরজু তার খালুজানের কথায় আস্থা ফিরে পেল। মুচকি হেসে বলল, চলো ডিনার করে আসি, ভীষণ ক্ষুধা পেয়েছে। জুবাইর আহমেদ হাসলেন, মেয়েটা আসলেই পাগল। ডিনার শেষে আরজু নতুন উদ্যমে নেতা সাহেবকে চিঠি লিখতে বসল। প্রিয় নেতা সাহেব, অনেকদিন যাবৎ আমি অনেক কঠিন রোগে ভুগছি। ঠিক মতো খেতে পারি না, ঘুমাতেও পারি না, পড়ালেখায়ও আমার মন বসে না। অলরেডি আমি পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করে বসে আছি। কেমন টালমাটাল অবস্থা আমার। আমার মন আমার নিজের কন্ট্রোলে নেই। কখন ভীষণ খুশি হয়ে যায়, আবার কখনো এক ঝাঁক বিষণ্ণতা আমার মনকে ঘিরে রাখে। অনেক ভেবেচিন্তে আমি এই রোগের নাম চিহ্নিত করতে পেরেছি। আমি আপনি নামক অসুখে ভুগছি। এই অসুখ থেকে পরিত্রাণের উপায় কি বলুন তো? রোজ আপনি আমার স্বপ্নে আসেন, তবে মজার বিষয় হলো আজকাল আমার কল্পনায়ও ঘুরে বেড়ান। যেদিন সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস উপভোগ করতে গিয়ে রাস্তায় আপনাকে দেখলাম। আপনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম। স্বপ্ন কিনা সত্যিই জানার জন্য চোখ কষলে আবার তাকালাম, কিন্তু কাউকেই দেখলাম না। এইবার বুঝলেন তো আমি কত গুরুতর অবস্থায় আছি। আমাকে এইভাবে জ্বালানো বন্ধ করুন নেতা সাহেব। এটি আপনি নামক অসুখে আক্রান্ত অবলা মেয়ে। নাহিদ চিঠিটা ভাঁজ করে চিন্তিত ভঙ্গিতে বসে রইল। এই মেয়ে নির্ঘাত পাগল, এর মধ্যে ভয় বলতে কি কিছুই নেই। এমন দুঃসাহস দেখানোর জন্য আমি তাকে বড় কোনো শাস্তি দিতে পারি সেটা কি সে ভুলে বসে আছে? যেই দিন ধরবো এই মেয়েকে ছাই করে দিব, সব সাহস বের করে ছাড়বো। তখনই আসিফ এসে বলল, ভাই উপসচিব এসেছেন, আসতে বলো। আসিফ নাহিদের হাতে চিঠি দেখে বলল, ভাই আপনি বললে চিঠি প্রেরকের খুঁজে তুলে আনতে পারি, জাস্ট আধা ঘন্টা সময় লাগবে। নাহিদ গম্ভীর স্বরে বলল, দরকার নেই আসিফ, প্রয়োজন পড়লে আমি নিজেই তুলে আনতে পারবো। জি ভাই। নাহিদ দ্রুত মিটিং শেষ করে বেরিয়ে এলো। একটা অনুষ্ঠানে তাকে বক্তৃতা দিতে হবে। গাড়িতে বসে সে নিজেকে প্রস্তুত করতে লাগলো। জনসাধারণের সাথে কানেক্ট করতে পারে, সে বেশ পছন্দই করে এটা। অবনী বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে। এটা তার মুদ্রা দোষ। টেনশনে সে এই বাজে কাজটি করে থাকে। আর চোখে পাশের লোকটির দিকে তাকিয়ে দেখলো চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। লোকটি নাক কুঁচকে বলল, ইয়াক, এসব কি ধরনের বাজে অভ্যাস? বাচ্চা কাচ্চাদের এই এক বাজে স্বভাব, দাঁত দিয়ে নখ কাটবে, আঙুল নাকে দিয়ে বসে থাকবে। অবনী বিরক্ত হয়ে বলল, আমি মোটেও আঙুল নাকে দিয়ে বসে থাকি না। লোকটি বেশ বিরক্তি নিয়ে মাথা দুলাতে দুলাতে বলল, মনে হচ্ছে সে গাড়িতে পি করে দিয়েছে। বাজে লোক একটা, বিপদে পড়ে বলে সব সহ্য করছে। প্রায় অনেকক্ষণ পর তারা বাসটি ধরতে পারল। অবনীর বান্ধবী সুরভি বলল, এই ফাজিল, তুই বাস থেকে নামার আগে কাউকে বলিসনি কেন? তখন আমার ওয়াশরুমে যাওয়াটা ভীষণ জরুরি ছিল। লোকটি সুরভিকে উদ্দেশ্য করে বলল, তোমার ফ্রেন্ডকে দড়ি দিয়ে বেঁধে রাখো, না হলে আবার হারিয়ে যাবে। অবনী তো রেগে তাকায়। লোকটি সেটা দেখে বলল, তোমার ফ্রেন্ডের মধ্যে কোনো ম্যানার্স নেই। কেউ হেল্প করলে তাকে যে ধন্যবাদ বলতে হয় সেটাও জানে না। সুরভি নিজেই লোকটিকে ধন্যবাদ দিয়ে বিদায় নিল। বাসে ওঠার সময় অবনী আবার লোকটির দিকে তাকায়। লোকটি ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠে বসছে। লোকটি অবনীর দিকে তাকাতেই সে একটা মুখ ভেঙচি দিয়ে বাসের ভেতরে চলে গেল। লোকটি তখনও অবনীর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফুয়াদ সকালে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যেতেই দেখতে পেল ডাইনিং টেবিলে বসে তার বাবা ও মা নাস্তা করছে। তার মা ফুয়াদকে দেখে বলল, ফুয়াদ মাই বয়, কাম হ্যাভ ইউর ব্রেকফাস্ট। ফুয়াদ অনাগ্রহ প্রকাশ করে বলল, এইগুলি ব্রেকফাস্ট? এদের রান্না মুখে তোলাই যায় না। তাছাড়া আমার চিন্তা তোমাদের করতে হবে না, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করতে পারবো। ফুয়াদের বাবা কিছুটা ধমকের সুরে বলল, ফুয়াদ বিহেভ ইউরসেলফ, সে তোমার মা হয়। ফুয়াদ তাচ্ছিল্য হেসে বলল, তাই নাকি? আমার তো মনেই ছিল না।
থ্যাঙ্কস মনে করে দেওয়ার জন্য। ফুয়াদ বাবা রেগে কিছু বলতে চাইলে তার মা আটকে দিল। তার রেগে সে বাসা থেকে বেরিয়ে গেল। ফুয়াদের বাবা রেগে বললেন, দেখলে কেমন বেয়াদব হয়ে গেছে, তাই বলে আমার ছেলেকে ধমকে কথা বলবে? তোমার জন্যই ছেলেটা বকে গেছে। ছেলের প্রতি কোনো দায়িত্ব পালন করেছো? তাই নাকি? আমার দিকে হাত তোলার আগে নিজের দিকে দেখো, তুমি কোন দায়িত্ব পালন করেছো? এভাবেই তাদের মাঝে তর্ক বিতর্ক হয়। এইসব ফুয়াদের জন্য নতুন কিছু না, ছোটবেলা থেকেই এদের এইভাবেই নিজের ওপর কাদা ছোঁড়াছুঁড়ি করতে দেখে সে অভ্যস্ত। ফুয়াদ গাড়ি নিয়ে সোজা ভার্সিটি চলে আসলো। ফুয়াদ ক্যান্টিনে এসে দেখতে পেল যারা বসে বসে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। এটা দেখে ওর মেজাজ খারাপ হলো। সে পেছন থেকে যারার মাথায় একটা ধাক্কা মারলো। যারা তো বিস্মিত হয়ে হা করে ফুয়াদের দিকে তাকিয়ে দ্রুত আয়নায় নিজেকে দেখলো। লিপস্টিক ঠোঁটে লেপটে গেছে। সে ফুয়াদের পিঠে কয়েকটা থাপ্পড় মেরে বলল, অসভ্য জানোয়ার, দিলি তো আমার লিপস্টিক নষ্ট করে। ফুয়াদ বেশ বিরক্তি নিয়ে বলল, ভার্সিটিতে ক্লাস করতে আসিস নাকি মডেলিং করতে? তার মানে মানছিস আমি ভালো মডেল? পালের মডেল। তুই একটা টিভিসি করে নিজেকে মডেল ভাবতে শুরু করেছিস। ওই অ্যাডগুলো যতবার আমার সামনে পড়ে জাস্ট বিরক্ত লাগে। তোর ওভার অ্যাক্টিং দেখলে আমার খুব বমি পায়। যারা তো আরো কয়েক কাপ ফুয়াদের পিঠে বসিয়ে দিল। আর্য খাবারের ট্রে এনে টেবিলে বসতে বসতে বলল, তোদের মারামারি শুরু হয়ে গেছে? ফুয়াদ বলল, এই বান্দর শুরু করছে। তুই বান্দর, শিম্পাঞ্জি কোথাকার। ফুয়াদ ট্রে থেকে একটা স্যান্ডউইচ তুলে নিয়ে খেতে শুরু করলো। যারা রেগে বলল, কুত্তা, ওইটা আমার। ফুয়াদ এমন ভাব করে খেতে লাগলো যেন কিছু শুনতেই পাচ্ছে না। ফুয়াদ আরজুকে বলল, শুভ কই? ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ পরে সবাই হাজির হলো ক্যান্টিনে। শুভ বলল, কাল সন্ধ্যায় সবাই আমার বাসায় হাজির হয়ে যাবি। রিমি বলল, কেন? আরজু বলল, কাল আঙ্কেল আন্টির ম্যারেজ অ্যানিভার্সারি, রাইট? শুভ বলল, রাইট। আম্মু আবুকে সারপ্রাইজ দিব, তোরা সন্ধ্যার আগেই চলে আসবি, কেমন? সবাই মিলে প্ল্যান করতে লাগলো কি করা যায়। যারা, সাবিহা, আরজু আর রিমি কি গিফট করবে সেটা প্ল্যান শুরু করলো। ক্লাস শেষে শপিং মলে যাবে সেটাও ঠিক করে ফেললো। অন্যদিকে তাদের হাঁ করে তাকিয়ে আছে রামিম, শুভ, ফুয়াদ। শুভ বলল, মেয়ে জাতি বস, পাশের বাসায় কারো বিয়ে হলেও এদের 3 দিন শপিং করতে হয়। শুভর কথা শুনে রামিম আর ফুয়াদ তো হেসে উঠল, আর আরজু তাদের বিরক্ত হয়ে তাকিয়ে রইল।